আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম আমাদের যেই প্রথম ক্লাসটা হয়েছিল এই ব্যাচে, যেটা আমরা 3 মাসের কোর্স হিসেবে ঘোষণা দিয়েছিলাম। সেখানে আমরা দেখেছিলাম তামাদিয়ান, আমরা ছোট আইন থেকে শুরু করেছিলাম এবং তামাদিয়ানের আমরা কিছু ধারা পড়ছি। সেই ধারার মধ্যে 3 থেকে আমরা 6 পর্যন্ত পড়ছি এবং 14 ধারা পড়ছিলাম। আমরা ধারা 3-এ দেখছিলাম যে আপনি নির্ধারিত সময়ের পরে মূল মামলা দায়ের করলে খারিজ করে দিবে, নির্ধারিত সময়ের পরে আপিল দায়ের করলে আদালত খারিজ করে দিবে। আমরা এটাও দেখছিলাম যে নির্ধারিত সময়ের পরে আবেদন করলে সেটা আদালত খারিজ করে দিবে। এই পর্যন্ত আমরা দেখছিলাম। কিন্তু আমরা এটাও দেখছিলাম যে নির্ধারিত সময়ের পরে মূল মামলা দায়ের করলে আদালত খারিজ করে না। সেটাকে রেফার করে আমরা ধারা 14 বলছিলাম। ধারা 14-তে বলা হয়েছে, যদি এরকম হয় যে আমি কুৎফাইতে সরল বিশ্বাসে কি করলাম, আমি সরল বিশ্বাসে হচ্ছে এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করলাম। মানে যেই কোর্টের জুরিসডিকশন নাই আমার মামলাটা পরিচালনা করার, আমি সেই কোর্টে মামলাটা দায়ের করলাম। দায়ের করার কারণে সেই কোর্ট থেকে আমাকে মামলাটি ফেরত পাঠালো, অর্থাৎ নিল না। ফেরত পাঠা বলো যে আপনার জন্য যেটা প্রপার কোর্ট আপনি সেই কোর্টে যান, আপনার জন্য যেটা প্রপার কোর্ট আপনি সেই কোর্টে যান। ওকে, সেই কোর্টে যাইতে যাইতে আমি আমার জন্য মূল মামলা দায়ের করার জন্য যে সময়টা ছিল, মূল মামলা দায়ের করার ক্ষেত্রে আমার জন্য যে সময়টা ছিল সেই সময়টা এখন আর নাই। মানে হচ্ছে নির্ধারিত সময়টা পার হয়ে গেছে, নির্ধারিত সময়টা শেষ হয়ে গেছে। এখন নির্ধারিত সময়টা শেষ হয়ে গেলে কি হবে? তার মানে কি, আপনি এখানে একটা বিষয় যে আপনার জন্য নির্ধারিত একটা সময় ছিল, সেই নির্ধারিত সময়ের মধ্যে আপনি একটা আদালতে মামলা দায়ের করছেন, মূল মামলা যেটা আরজি দাখিলের মাধ্যমে দায়ের করা হয়, প্লেন্টের মাধ্যমে। সমস্যা যেটা হলো, সেই কোর্টের মামলাটি পরিচালনা করার এখতিয়ার নাই, সেই কোর্টের মামলাটা পরিচালনা করার এখতিয়ার নাই। তখন সে বলল যে আপনার জন্য যেটা প্রপার কোর্ট আপনি সেই কোর্টে যান, আপনার জন্য যে কোর্ট সঠিক আপনি সেই কোর্টে যান। এবং সেই কোর্টে যাইতে যেতে দেখলো আমার মূল মামলা দায়েরের যে সময়টা ছিল সেই সময়টা আসলে এখন আর নাই। তার মানে আমার নির্ধারিত মেয়াদ শেষ হয়ে গেছে। এখন আমি সঠিক কোর্টে গেলাম, সঠিক কোর্টে যাইতে যাইতে দেখা গেল যে সঠিক কোর্টে যাইতে যাইতে দেখা গেল যে কি হলো, আপনার আমার নির্ধারিত মেয়াদটা শেষ হয়ে গেছে, আমার নির্ধারিত সময়টা শেষ হয়ে গেছে। তার মানে কি আপনার মূল মামলাটাকে খারিজ করে দিবে? আপনি যে মামলাটা দায়ের করছেন সেটাকে কি খারিজ করে দিবে? উত্তর হচ্ছে না। না দাদা। তার মানে ইয়া রফিক ভাই, হ্যাঁ দাদা, আমি একটু শেষ করি, তারপরে কথা বলেন। একটা মুডে আছি জি। তো। আচ্ছা, তার মানে নির্ধারিত সময়ের পরে মামলাটা দায়ের করলে কি খারিজ করে দিবে? উত্তর হচ্ছে না, খারিজ করে দিবে না। কারণ কি? কারণ হচ্ছে গুড ফেইথে, সরল বিশ্বাসে আপনি মামলাটা দায়ের করছিলেন এখতিয়ারবিহীন আদালতে, যে কোর্টের জুরিসডিকশন নাই, যে কোর্ট আপনার মামলাটি পরিচালনা করতে পারবে না, সেই কোর্টে আপনি মামলাটা দায়ের করছেন। আমরা সিপিসির আদেশ 7-এর রুল 10, সেখানে আমরা পাই রিটার্ন অফ প্লেন্ট বা আরজি ফেরত। এখন এই আরজি ফেরতটা কেন হয়? আরজি ফেরতটা হয় হচ্ছে
যদি আপনি ভুল আদালতে একটা মামলা দায়ের করেন, ভুল আদালত বলতে বুঝাইছে যে হ্যাভিং নো জুরিসডিকশন, আপনার মামলাটা পরিচালনা করার মতো জুরিসডিকশন সেই আদালতের নাই, বাট আপনি সেই আদালতে মামলাটা দায়ের করছেন উইথ গুড ফেইথ, সরল বিশ্বাসে। তখন সে কি করলো, মামলাটা ফেরত পাঠিয়ে দিল, বলল আমার যেহেতু জুরিসডিকশন নাই, আমি যেহেতু আপনার মামলাটা পরিচালনা করতে পারবো না, আপনার জন্য যেই কোর্ট সঠিক আপনি সেই কোর্টে যান। ওকে সঠিক কোর্টে পাঠাইলো। দেখা গেল যে আপনার সঠিক কোর্টে যাইতে যাইতে আপনার জন্য যে নির্ধারিত সময় ছিল মামলাটা দায়ের করার, সেই সময়টা এখন আর নাই। তার মানে আপনি নির্ধারিত সময়ের পরে সঠিক কোর্টে গিয়ে মামলাটা দায়ের করতেছেন। নির্ধারিত সময়ের পর আপনি সঠিক আদালতে গিয়ে মামলাটা দায়ের করতেছেন। আদালত খারিজ করে দিবে? উত্তর হচ্ছে না। তার মানে আমরা সেকশন 3 দেখলাম যে আপনার মামলার জন্য যে নির্ধারিত সময়, সে নির্ধারিত সময়ের মধ্যে আপনি যদি মামলা দায়ের করতে না পারেন, তাহলে মামলাটা কি করে দিবে? খারিজ করে দিবে। মামলাটা কি করে দিবে? খারিজ করে দিবে। বাট আমরা এখন দেখলাম যে নির্ধারিত সময়ের পরে মামলা দায়ের করা না হলেও আদালত মূল মামলাটাকে খারিজ করতে পারে না। সেটা হিসেবে আমরা রেফার করলাম সেকশন 14। এরপর আমরা যেটা দেখছিলাম, এটা আমাদের মূল মামলার বিষয়টা শেষ। তারপর আমরা দেখছিলাম সেকশন 3 তে বলছে যে নির্দিষ্ট সময়ের পর আপনি আপিল দায়ের করলে সে আপিলটা খারিজ করে দিবে। এটা আমাদের সেকশন 3 বলতেছে। এবং সেকশন 10 আরো বলতেছে নির্দিষ্ট সময়ের পরে অ্যাপ্লিকেশন সাবমিট করলে, কোন আবেদনপত্র সাবমিট করলে সেটাকে আদালত খারিজ করে দিবে। সেকশন 5 গিয়ে আমরা দেখি না, আপিলের ক্ষেত্রেও যদি আপনি দেরি করে আপিল করেন, আবেদনপত্রের ক্ষেত্রেও যদি আপনি দেরি করে আবেদন করেন আদালতের কাছে কোনো ব্যাপারে, সেটা আদালত সেখানে আপনার দেরি করাটাকে আদালত মওকুফ করে দিতে পারে। সেটাকে আমরা বলছি ডিলে কন্ডন করা, কন্ডোনেশন অফ ডিলে বা বিলম্ব মওকুফ। তো বিলম্ব মওকুফ তার মানে আপনি মূল মামলার ক্ষেত্রে কি বিলম্ব মওকুফ পাবেন না। সেকশন 5 কিন্তু কন্ডোনেশন অফ ডিলে মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কিন্তু আবার যদি বলি যে কন্ডোনেশন অফ ডিলে আপনি মূল মামলার ক্ষেত্রে পাবেন, সেই ক্ষেত্রে আপনাকে রেফার করতে হবে ধারা 14। এরপর আমরা দেখছিলাম যে আদালত সেকশন 4 গিয়ে দেখছিলাম যে আদালত বন্ধ থাকলে যেদিন আদালত খুলবে, মানে এর বিষয়টা এরকম, একটা মামলা দায়ের করার জন্য আপনার যে নির্ধারিত সময় ছিল, সে নির্ধারিত সময় যেদিন শেষ হবে সেদিন দেখলেন আদালত বন্ধ। অর্থাৎ আপনার একটা মামলা দায়ের করার জন্য সময় আছে ধরেন 100 দিন। তার মানে আপনি 99তম দিনও কিন্তু মামলাটা দায়ের করেন নাই। 100তম দিনে মামলা দায়ের করবেন, সেদিন দেখলেন যে আদালত বন্ধ। তাহলে আপনি মামলা দায়ের করবেন কখন? আপনাকে মামলা দায়ের করতে হবে যেদিন আদালত খুলবে, ঠিক সেদিন। যেদিন আদালত খুলবে সেদিন। এটা হচ্ছে সেকশন 4। এবার আমরা দেখব সেকশন 6। আমরা দেখছিলাম ধারা 6 আমরা দেখছিলাম যে লিগ্যাল ডিসেবিলিটিকে বা আইনগত অক্ষমতাকে আমরা কখন অজুহাত হিসেবে ব্যবহার করি। এখন থেকে আমরা একটু ফর্মাল পড়ি। এখন আমরা সেকেন্ড ক্লাসে প্রবেশ করলাম, আমরা ফার্স্ট ক্লাস হালকা ভাবে একটু পড়াশোনা করলাম। ওকে, সেকশন 6 ধারা 6। ধারা 6 ধারা 6 কি বলছে? ধারা 6 বলছে লিগ্যাল ডিসেবিলিটি
আচ্ছা এই দাদা লিগাল, ধারা 6 কতদিন পড়াইছে? আচ্ছা ধারা 6 বলছে লিগাল ডিসেবিলিটি। এই লিগাল ডিসেবিলিটিকে আমি কেন অজুহাত হিসেবে ব্যবহার করি? আমি যাতে অতিরিক্ত সময় পাই, এই সময়টাকে কাজে লাগানোর জন্য, বা আসলে আমি সত্যি সত্যি লিগালি ডিসেবলড ছিলাম, আমি তখন বলবো যে আমি লিগালি ডিসেবলড ছিলাম, এই কারণে আমি কি করছি, এই কারণে আমি বলতেছি যে আমি লিগালি ডিসেবলড ছিলাম, আমার টাইমটাকে করে দেওয়া হোক। ওকে, এখানে আপনার সেকশন 6 যেটা বলছে যে আপনি কি সকল ক্ষেত্রে কি লিগাল ডিসেবিলিটি কি অজুহাত হিসেবে দেখাতে পারবেন কিনা? উত্তর হচ্ছে না। লিগাল ডিসেবিলিটি আপনাকে ব্যবহার করতে হবে, লিগাল ডিসেবিলিটিকে আপনার ব্যবহার করতে হবে, মানে দুটি ক্ষেত্রে আসলে স্পেসিফিক বলা যায় না যেহেতু এভাবে মেনশন করা নাই, বাট মূল মামলার ক্ষেত্রে আর হচ্ছে ডিক্রি জারির আবেদন, মূল মামলার ক্ষেত্রে আর হচ্ছে ডিক্রি জারির আবেদন। তাহলে দেখেন যে লিগাল ডিসেবিলিটিকে আমরা ব্যবহার করতেছি এক হচ্ছে প্লেন্টের ক্ষেত্রে, আর হচ্ছে মানে an application for execution of decree, ডিক্রি জারির আবেদন পত্রে। তার মানে আমার বয়স যদি আজকে 16 হয়, আমি যদি বলি আমার বয়স যদি আজকে 16 হয়, আমার চাচা যদি আমার সম্পত্তি আমাকে না দেয়, তার মানে আমার মামলা করার কারণটা উৎপত্তি হল, আমার মামলা করার কারণটা উৎপত্তি হলো। এই যে দেখেন যে তার মানে আমি কি 16 বছর বয়সে মামলা দায়ের করতে পারবো না? আমি কিন্তু 16 বছর বয়সে মামলা দায়ের করতে পারবো না। তখন আমি বলবো যে আমি লিগালি ডিসেবলড, বা যখন দেখা গেল যে কজ অফ অ্যাকশন অ্যারাইজ করছে, আমি মামলা দায়ের করতেছি না, 18 বছর সময় বলবো আমি আমার কজ অফ অ্যাকশনটা অ্যারাইজ হয়েছিল আমি যখন 16 ইয়ার্স ছিলাম, আমি যখন 16 ইয়ার্স ছিলাম, তো তখন, বাট আমি তখন কেন করতে পারি নাই? কারণ আমি মাইনর ছিলাম, আমি নাবালক ছিলাম, নাবালক ছিলাম। এখন তার মানে এই মাইনরিটিকে, আমার নাবালকত্বকে আমি কি করলাম, আমি এক্সকিউজ হিসেবে ব্যবহার করলাম এবং আমি 2 বছর সময়টা পাইলাম। তাহলে মূল মামলা আর হচ্ছে ডিক্রি জারির আবেদনে আমি ডিক্রি জারির আবেদনে কি হবে, আমি কিন্তু আপনার সময়টা পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা স্পেসিফিক্যালি বলে দিচ্ছি যে কোন জায়গাতে আমরা লিগ্যাল ডিসেবিলিটিকে অজুহাত হিসেবে ব্যবহার করতে পারবো, দ্যাট মিন্স আমরা কোন জায়গাতে পারবো না, আমরা কোন জায়গাতে পারবো না, আমরা পারবো না হচ্ছে আর কি কি থাকে ভাই? মূল মামলা দায়েরের পরে কি থাকে? আপিল থাকে, রিভিউ থাকে, রিভিশন থাকে, বা ডিক্রি জারির আবেদন ব্যতীত অন্য কিছু থাকে, অন্য কোন আবেদনপত্র থাকতে পারে। সেই জায়গা থেকে আমি লিগ্যাল ডিসেবিলিটিকে অজুহাত হিসেবে ব্যবহার করতে পারবো? উত্তর হচ্ছে না। আমরা যদি ধরে নেই যে হাইকোর্ট ডিভিশনে একটা মামলার আপিল দায়েরের সময়সীমা হচ্ছে 60 দিন, 60 ডেজ,
এখন দেখা গেল যে আমি 60 ডেজের মধ্যে আপিলটা দায়ের করতে পারিনি। 60 ডেজের মধ্যে আমি আপিলটা দায়ের করতে পারিনি। আমি 80তম দিনে আপিল দায়ের করলাম। 80তম দিনে আপিল দায়ের করলাম। তো এই যে আমি কিন্তু ডিলে করছি এবং আমি অজুহাত হিসেবে বললাম যে স্যার আমি এই কয়দিন পাগল ছিলাম আর কি। স্যার আমি আমার পাগলামি ভাবছিল। স্যার আপনি এই যে আমি 20 দিন তো দেরি করলাম, আমাকে মাফ করে দেন। স্যার আমার আপিলটা আপনি নেন। বলবে যে ভাই লিগাল ডিসএবিলিটি তো তোমার ইনস্যানিটির ক্ষেত্রে দেওয়া হয় নাই, মানে পাগলত্বের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, আমি অজুহাত হিসেবে, মানে এটাকে আমি অজুহাত হিসেবে নিতে পারবো না। আপিলের ক্ষেত্রে পারবো না, রিভিশনের ক্ষেত্রে পারবো না, রিভিউর ক্ষেত্রে পারবো না, বা অন্য কোনো আবেদন যদি থাকে আদার দেন অ্যাপ্লিকেশন অফ মানে অ্যাপ্লিকেশন ফর এক্সিকিউশন অফ ডিক্রি জারির আবেদন ছাড়া। তো এখানে একটা ব্যাপার, তাহলে পারবো কোথায়, পারবো না কোথায়? আর আমরা কাদেরকে লিগালি ডিসেবলড পারসন বলতেছি, কাদেরকে আইনগতভাবে অক্ষম ব্যক্তি বলতেছি? 3 শ্রেণীর ব্যক্তিকে। কয় শ্রেণীর ব্যক্তিকে? 3 শ্রেণীর ব্যক্তিকে, যারা মাইনর, যারা আন্ডার 18 বছর, আমরা আমরা বলতেছি যারা হচ্ছে ইনস্যান, পাগল, তাদেরকে বলতেছি। আমরা বলতেছি যারা হচ্ছে ইডিওসি আছে, জড়বুদ্ধি সম্পন্ন লোক, যাদের সেন্স কাজ করে কম, তাদেরকে আমরা বলতেছি। এখন একটা বিষয়, এখানে একটা জিনিস খেয়াল করেন তো, যে আমরা বলতেছি যে মূল মামলার ক্ষেত্রে লিগ্যাল ডিসেবিলিটিকে অজুহাত হিসেবে ব্যবহার করা যায়। খেয়াল করবেন, এটা এখন যে বিষয়টা আলাপ করতেছি সেটা রিটেনের জন্য বেশি ইম্পর্টেন্ট, ইভেন্টুয়ালির জন্য, ভাইবার জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। ওকে, আমরা বলতেছি মূল মামলার ক্ষেত্রে লিগ্যাল ডিসেবিলিটিকে আমরা অজুহাত হিসেবে ব্যবহার করতে পারবো। এটা সেকশন 6 এর স্পষ্ট কথা, ধারা 6 এটা স্পষ্ট করে বলে দিছে। ধারা 6 এটা স্পষ্ট করে বলে দিছে। বাট এখন আমরা দেখব, তার মানে মূল মামলার ক্ষেত্রে লিগ্যাল ডিসেবিলিটিকে অজুহাত হিসেবে ব্যবহার করা যায়। এখন আমরা দেখব মূল মামলার ক্ষেত্রে লিগ্যাল ডিসেবিলিটিকে অজুহাত হিসেবে ব্যবহার করা যায় না। ধারা 8 এ আমরা যদি যাই, আচ্ছা প্রিএমশন মানে অগ্রকরের মামলা করা, এটা কি? অগ্রকরের মামলা করা এরা কারা? এটা হচ্ছে মূল মামলা। অগ্রকরের মামলা করা মানে কি? এটা মূল মামলা। এটা কোন আপিলের অংশ না, রিভিশনের অংশ না, রিভিউর অংশ না। তো এখানে দেখেন যে তেমনি অগ্রকরের ক্ষেত্রে লিগ্যাল ডিসেবিলিটিকে অজুহাত হিসেবে ব্যবহার করা যাবে না। আর অগ্রকরের সময়সীমা বলছে কোথায়? আর্টিকেল 10 লিমিটেশন অ্যাক্টের আর্টিকেল 10 এ বলছে, মানে অনুচ্ছেদ 10 এ বলছে যে অগ্রকরের মামলা দায়ের করতে হয় উইদিন 1 ইয়ার, 1 বছর সময়ের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে যে 1 বছর সময়ের মধ্যে আমি অগ্রকরের মামলা দায়ের করতে পারলাম না। 1 বছর সময়ের মধ্যে আমি অগ্রকরের মামলা দায়ের করতে পারলাম না। আমি 1 বছর 2 মাসে অগ্রকরের মামলা দায়ের করলাম, মানে 1 বছর, মানে আমি নির্ধারিত সময়ের পর গিয়ে আমি অগ্রক্রয়ের মামলাটা দায়ের করলাম।
তার মানে আদালত বলবে যে না, এই আপনি সেকশন 8টা একটু ভালো করে পড়ে আসেন, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে লিগ্যাল ডিসেবিলিটি প্রিএমশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। লিগ্যাল ডিসেবিলিটি প্রিএমশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। লিগ্যাল ডিসেবিলিটি প্রিএমশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাহলে এখানে দেখেন আমরা দেখতেছি যে লিগ্যাল ডিসেবিলিটি প্রিএমশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ওকে, তো এখানে একটা বিষয়, সেকশন এটা স্পষ্ট করে বলে দিচ্ছে কোন কোন ক্ষেত্রে লিগ্যাল ডিসেবিলিটি প্রযোজ্য হবে না। আমরা তো সেকশন 6ও দেখলাম যে মূল মামলা আর ডিগ্রি জারির আবেদন এছাড়া যে অন্যান্য জায়গাগুলো আছে সেই জায়গাতে আপনার লিগ্যাল ডিসেবিলিটি অজুহাত হিসেবে আমরা ব্যবহার করতে পারবো না। এবার আমরা সেকশন এটা একটু স্পেসিফিক বলে দিছে যে অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে লিগ্যাল ডিসেবিলিটি অজুহাত হিসেবে ব্যবহার হবে না। 2 নাম্বার হচ্ছে স্পেশাল লয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 3 নাম্বার হচ্ছে 3 নাম্বারটা আমরা একটু উদাহরণ দিয়ে বুঝি, এই জিনিসটা রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা মনে করেন যে ধরেন আমি পাগল, আমার মামলা করার কারণ উৎপত্তি হলো, এখন সভাপতি আমি মামলা দায়ের করব, এটাই তো না? তো আমি পাগল, আমার পাগলামি ভাব আজকে শেষ হলো, মানে আমি এখন সাউন্ড মাইন্ডে আছি, আমি সুস্থ মস্তিষ্কে আছি, আমি সুস্থ মস্তিষ্কে আছি। এখন যেটা হলো যে আমি আজকে সুস্থ হলাম, তার মানে বিষয়টা এরকম যে আমি সুস্থ হওয়ার পরে লাইফ টাইম সময় পাবো মামলাটা দায়ের করার জন্য? বিষয়টা কিন্তু এরকম না, আমি কিন্তু লাইফ টাইম সময় পাবো না। আমাকে এখানে লিমিটেশন দিয়ে দিবে, আমি আপ টু মানে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত সময় পাবো মামলা দায়ের করার। মানে আমি আজকে সুস্থ ব্যক্তি, আজকে থেকে 3 বছর পর্যন্ত সময় আমি পাবো মামলা দায়ের করার জন্য। তার মানে আমি পাগল ছিলাম বা আমি জড়বুদ্ধি সম্পন্ন মানে কমন সেন্স ছাড়া পাবলিক ছিলাম, তো কমন সেন্স ছাড়া পাবলিক ছিলাম, সেখানে দেখেন, বা আমি মাইনর ছিলাম, আমি যেদিন সাবালক হলাম সেদিন থেকে আমি আরো 3 বছর সময় পাবো। সাপোজ আমি 3 বছর সময়ের মধ্যে মামলাটা দায়ের করতে পারি নাই, 3 বছর সময়ের মধ্যে আমি ডিগ্রি জারির আবেদনটা করতে পারি নাই, আমি এই যে 3 বছর সময় আছে আমার নির্ধারিত সময়, কিসের নির্ধারিত সময়? ধারা 3-এ যে নির্ধারিত সময়টা বলে দিছে। তার মানে আমি সেই সময়ের মধ্যে যদি মামলাটা দায়ের করতে না পারি তাহলে ধারা 3 অনুসারে মামলাটা খারিজ করে দিবে। ধারা 3 কিন্তু আপনার সমস্ত জায়গায় লাগবে। আচ্ছা, তার মানে আমরা সেকশন 6-এ দেখলাম যে কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে, মূল মামলা আর হচ্ছে প্রসিডিংসে, সরি ডিগ্রি জারির আবেদনে। আর সেকশন 8-এ দেখলাম কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না, সেখানে আমরা দেখলাম যে প্রিএমশন শুটের ক্ষেত্রে, সেখানে আমরা দেখলাম আমার লিগ্যাল ডিসেবিলিটি অবসান হওয়ার পর আমি সর্বোচ্চ আরো 3 বছর সময় পাবো। এরপরে যদি আমি মামলা দায়ের করি তাহলে সেটাকে সেকশন 3-এর আলোকে খারিজ করে দিবে, কারণ সেকশন 3 স্পষ্ট করে বলে দিছে যে আপনার মামলা করার জন্য যে নির্ধারিত সময় আছে সেই নির্ধারিত সময়ের মধ্যে আপনাকে মামলা দায়ের করতে হবে।
আর যদি না পারি সেটাকে খারিজ করে দিবে। এরপরে দেখলাম বিশেষ আইনের ক্ষেত্রে, স্পেশাল লয়ের ক্ষেত্রে লিগাল ডিসেবিলিটি অজুহাত হিসেবে ব্যবহার করা যাবে না। যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনে যদি এরকম হয় যে মামলা দায়ের করার জন্য সময়সীমা এত, সেখানে আমি বলতে পারবো না স্যার আমি করতে পারি নাই, আমাকে মাফ করে দেন। লিমিটেশন অ্যাক্টে তো আমাকে বলে দিচ্ছে যে আমি লিগাল ডিসেবিলিটি অজুহাত হিসেবে ব্যবহার করতে পারবো, আমার আইনগত অক্ষমতা কি। তখন বলবে ভাই এটা হচ্ছে স্পেশাল ল, স্পেশাল ল এর মতো করেই চলবে। তাহলে সেকশন 8 আমাদের ক্লিয়ার। এবার দেখেন একটা বিষয়, আমি আজকে মাইনর বা আমি আজকে ইনসান, আমি আজকে পাগল, আমার কজ অফ অ্যাকশন অ্যারেস্ট করলো মামলার, আমি পাগল হয়ে গেলাম, আমি মামলাটা দায়ের করলাম না, আমি পাগল থেকে সুস্থ হলাম, আমি পাগল থেকে সুস্থ দাদা হলাম। দাদা সরি আপনি ডিস্টার্ব আর সেকশন 8 রিপিট করবেন? না সেকশন 8 হ্যাঁ রিপিট করতেছি আপু। আচ্ছা পাগল থেকে আমি সুস্থ হলাম, তাহলে আমি পাগল থেকে কি হলাম, সুস্থ হলাম। এখানে একটা ব্যাপার দেখেন, সুস্থ হওয়ার পরে আমি মামলা দায়ের করলাম, মামলা আমি আজকে দায়ের করছি, 10 দিন পরে আবার পাগল হয়ে গেছি। তার মানে কি আপনি কি আবার লিগ্যাল ডিসেবিলিটি অজুহাত হিসেবে ব্যবহার করবেন? উত্তর হচ্ছে না। একবার কিন্তু টাইম কাউন্টিং শুরু হয়ে গেলে, একবার সময় গণনা শুরু হয়ে গেলে সাবসিকুয়েন্ট লিগ্যাল ডিসেবিলিটি মানে পরবর্তী কোন আইনগত অক্ষমতা কি করতে পারবে না, আপনার সময় গণনাকে স্থগিত করতে পারবেন। সাবসিকুয়েন্ট লিগ্যাল ডিসেবিলিটি, আমরা বলি না যে একবার তামাদির মেয়াদ গণনা শুরু হলে পরবর্তী কোন লিগ্যাল ডিসেবিলিটি বা আইনগত অক্ষমতা তামাদির মেয়াদ গণনাকে স্থগিত করতে পারে না। আমরা কিন্তু এটা বলি। সেটা কত ধারাতে? 9 ধারাতে। 9 ধারাতে জাস্ট স্পষ্ট মনে রাখেন, একবার যদি আমার লিগ্যাল ডিসেবিলিটি থেকে আমি সুস্থ হই, মিউট করে রাখি, একবার যদি আমি লিগ্যাল ডিসেবিলিটি থেকে সুস্থ হই, সুস্থ হওয়ার পরে ওই 3 বছর সময়ের মধ্যে যদি আমি মামলা দায়ের করে ফেলি, তাহলে পরবর্তীতে আমি যদি আবার লিগ্যালি ডিসেবলড হই, তাহলে আমার সময় গণনা স্থগিত থাকবে না, এটা কন্টিনিউয়াসলি থাকবে, মানে কন্টিনিউ করবে, চলতে থাকবে। তো এখানে দেখেন সেকশন 9 এই কথা বলছে। এখন আপনারা সেকশন 8 এ আবার যাই। নাসরিন আপু, সেকশন 6 এ বলছে লিগ্যাল ডিসেবিলিটি প্রযোজ্য হবে মূল মামলার ক্ষেত্রে, লিগ্যাল ডিসেবিলিটি প্রযোজ্য হবে ডিক্রিজারির আবেদনে। আমরা সেকশন 8 কে দেখতেছি কোন কোন জায়গাতে লিগ্যাল ডিসেবিলিটি ব্যবহার হবে না, কোন কোন জায়গাতে আপনি লিগ্যাল ডিসেবিলিটি বা আইনগত অক্ষমতাকে অজুহাত হিসেবে ব্যবহার করতে পারবেন না। প্রথম হচ্ছে প্রিএমশনের ক্ষেত্রে, 2 নাম্বার হচ্ছে স্পেশাল লয়ের ক্ষেত্রে, 3 নাম্বার হচ্ছে লিগ্যাল ডিসেবিলিটি অবসান আজকে হলো, শেষ হয়ে গেল, আজকে আমি সুস্থ সাউন্ড মাইন্ডেড পারসন, আজকের দিন থেকে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত আমি সময় পাবো, এরপরে কিন্তু আমি লিগ্যাল ডিসেবিলিটি অজুহাত হিসেবে ব্যবহার করতে পারবো। তার মানে আমার লিমিটেশন কত? আমার লিমিটেশন হচ্ছে আপ টু 3 ইয়ার্স আফটার দ্য সেসেশন অফ লিগ্যাল ডিসেবিলিটি। লিগ্যাল ডিসেবিলিটি অবসান হওয়ার পর আমার জন্য লিমিটেশন হচ্ছে 3 ইয়ার্স। কোন সেকশনের আন্ডারে লিমিটেশন? সেকশন 3। 3 স্পষ্ট করে বলে দিচ্ছে যে আমি যদি ফিক্সড টাইমে
মধ্যে আমার জন্য যে স্পেসিফিক টাইম দেওয়া আছে সেই সময়ের মধ্যে যদি আমি মামলাটা দায়ের না করতে পারি তাহলে সেটা খারিজ করে দিবে। আর লিগ্যাল ডিসেবিলিটির ক্ষেত্রে আমার নির্ধারিত সময় কত, আপ টু 3 ইয়ার্স, 3 বছর পর্যন্ত। মানে আজকে আমার পাকলামি শেষ, আজকে থেকে আমি 3 বছর পর্যন্ত সময় পাবো। আজকে আমার মাইনরিটি শেষ, আজকে আমি সাবালক, সাবালক হওয়ার দিন থেকে শুরু করে আমি 3 বছর পর্যন্ত সময় পাবো মামলা দায়ের করার জন্য। এখন এখানে দেখেন, তো এখানে দেখেন যে এখানে দেখেন যে সেকশন 8 গেল, সেকশন 9 গেল, সেকশন 6 গেল। এবার আছে সেকশন 7। সেকশন 7টা খুব বেশি গুরুত্বপূর্ণ না। মানে এটা হলো যে অনেক সময় হয় না, অনেক সময় কিন্তু হয় যে অনেক সময় কি হয়, অনেক সময় হচ্ছে যে একাধিক বাদী থাকে একটা মামলায়। মনে করেন বিষয়টা এরকম, আচ্ছা আমাদের 2 মিনিটের মাথায় কেটে যাবে, আমরা আবার নতুন করে জয়েন দেব। 2 মিনিটের মাথায় কেটে যাবে। তো এখানে সেকশন 7 এ বলছে এরকম, যদি এরকম থাকে যে একটা মামলায় বাদী হচ্ছে একাধিক, একের অধিক। সাপোজ আমরা ধরে নিলাম যে একটা মামলায় বাদী হচ্ছে 10 জন। 10 জনের মধ্যে দেখা গেল একজন হচ্ছে লিগালি ডিসেবলড, বা 10 জনের মধ্যে 9 জন হচ্ছে লিগালি ডিসেবলড। খেয়াল করেন, মানে 10 জন ব্যক্তি, আমরা 7 ধারায় আছি। 10 জন ব্যক্তির মধ্যে 9 জন হচ্ছে আইনগতভাবে অক্ষম ব্যক্তি। তার মানে একজন ব্যক্তি সুস্থ আছে, তার মানে একজন ব্যক্তি সুস্থ আছে, রাইট? এখন দেখেন, একজন ব্যক্তি সুস্থ আছে, তো এই একজন ব্যক্তি যদি মনে করে যে একজন ব্যক্তি যদি মনে করে যে একজন ব্যক্তি যদি মনে করে যে আমি সকলের পক্ষ থেকে, বা আমরা সবাই মিলে যে দেনাটা আছি সেটা আমি সুস্থ ব্যক্তি হিসেবে আমি একা পরিশোধ করতে পারবো, বা আমাদের সকলের বিরুদ্ধে যে সমস্যাটা সেটা আমি একা পরিশোধ করতে পারবো, বা একা সেই দায়িত্বটা নিতে পারবো। সেই ক্ষেত্রে সে যদি মনে করে যে না, আমার অন্যের কনসেন্ট দরকার নাই,